কি সত্যিই নিজেকে ভেতর থেকে স্ট্রং মনে করো, নাকি শুধু স্ট্রং দেখানোর অভিনয় করছো? এই তেতো সত্যটা জানার একটাই উপায় আছে, আর সেটাই আমরা এখন তোমাদের বলতে যাচ্ছি। তুমি আসলে সত্যি একজন স্ট্রং মানুষ নাকি না? হ্যাঁ, কথাগুলো শুনতে কটু লাগবে, হতে পারে তোমার ইগো এগুলো হ্যান্ডেলই করতে পারবে না। তাই আগেই বলে দিচ্ছি, হিম্মত থাকলেই পুরো ভিডিওটা দেখবে, কারণ এসব কথা না তোমার পরিবার তোমাকে বলবে না, কোনো বন্ধু বলবে না, সমাজ বলবে, কারণ সবাই এই সত্য থেকে পালিয়ে বেড়ায়। কিন্তু আমরা না, আমাদের দায়িত্ব তোমাকে সত্যটা বলে সঠিক পথ দেখানো। তাই এখন আমরা যে 3টে কোয়ালিটি বলতে যাচ্ছি, সেগুলো পেশেন্স আর ফোকাস নিয়ে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। এই ভিডিওটা এমন একটা ভিডিও যেটা জীবনে প্রত্যেক মানুষের একবার হলেও দেখা উচিত, যাতে তুমি উইক আর স্ট্রং মাইন্ডসেটের আসল পার্থক্যটা বুঝতে পারো। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হল টেক এক্সট্রিম ওনারশিপ। আগে এটা শোনো, দায়িত্ব নাও, পুরোপুরি দায়িত্ব নাও। অজুহাত দিও না, অন্য কাউকে বা অন্য কিছুকে দোষ দিও না। তোমার ইগোকে কন্ট্রোলে রাখো, সত্যের কাছ থেকে নিজের নরম অহংকার লুকিয়ে রেখো না। তোমার দুনিয়ায় যা কিছু ঘটে, ভালো বা খারাপ, সব কিছুর দায়িত্ব নিজে নাও। এখন আমরা যা বলতে যাচ্ছি মন দিয়ে শোনো, কারণ এই রিয়েল ইনসিডেন্টের শেষে এমন একটা শক্ত শিক্ষা আছে যেটা তোমার জীবন বদলে দিতে পারে। আসলে 2008 সালে ইরাক যুদ্ধ তখন তার সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে। রামাদি এমন একটা শহর যেখানে প্রতিটা গলি, প্রতিটা বিল্ডিংয়ে ইউএস আর্মি ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ছিল। শত্রুপক্ষ বেছে বেছে সৈন্যদের টার্গেট করে মারছিল। এই ব্যাটলফিল্ডেই উপস্থিত ছিলেন নেভি সিলসের কমান্ডার জকো উইলিং এবং তার টিম। এক সকালে অপারেশন শুরু হল। সিল স্নাইপার টিমগুলোকে অর্ডার দেওয়া হল, বিল্ডিং ক্লিয়ার করো, পজিশন সেট করো। প্ল্যানটা ছিল একদম সিম্পল। কয়েক ঘণ্টা পর ইউএস আর্মির গ্রাউন্ড ট্রুপস আর ফ্রেন্ডলি ইরাকি সৈন্যরা ওই এরিয়ায় ঢুকবে। জকো তখন সেন্ট্রাল কমান্ডে। রেডিওতে প্রতিটা মুভমেন্ট মনিটর করা হচ্ছিল। হঠাৎ রেডিওতে প্যানিক ছড়িয়ে পড়ল। একজন ফ্রেন্ডলি ইরাকি সৈন্য গুলিবিদ্ধ হয়েছে। স্নাইপার টিম ভয়ঙ্কর ফায়ারের মধ্যে পড়ে গেছে। গ্রাউন্ড ট্রুপসও এনগেজ হয়ে গেছে। স্নাইপাররা হেভি আর্মার সাপোর্ট চাইল। গ্রাউন্ড ট্রুপস একটা বিল্ডিংয়ে এয়ার স্ট্রাইক করার কল দিল। কিন্তু জকোর মনে খটকা লাগল, কিছু একটা ঠিক নেই। তিনি এয়ার স্ট্রাইক থামিয়ে দিলেন এবং নিজেই ব্যাটলফিল্ডে নেমে গেলেন। যখন তিনি সেই বিল্ডিংয়ের কাছে পৌঁছালেন যেখানে স্নাইপার টিম থাকার কথা, যা তিনি দেখলেন তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। গ্রাউন্ড ট্রুপস শত্রুর উপর ফায়ার করছিল না, তারা ভুল করে নিজেদেরই নেভি সিল স্নাইপার টিমের ওপর গুলি চালাচ্ছিল। যদি এয়ার স্ট্রাইক হতো তাহলে নিজেদেরই মানুষ মারা যেত। সাথে সাথে অপারেশন বন্ধ করে দেওয়া হল। কমান্ড থেকে ইমেল এলো, অল অপারেশনস শাটডাউন। এখন যা কিছু ঘটেছে তার তদন্ত শুরু হবে, এবং এর জন্য যে বা যারা দায়ী তাদের অ্যাকাউন্টেবল মানে দায়িত্বশীল ধরা হবে। এখন সাধারণত এখানে কি হয় জানো? লোকজন বলে কমিউনিকেশনের সমস্যা ছিল, সিচুয়েশনটা কনফিউজিং ছিল। কিন্তু জকো এমনটা করেননি। তিনি সব ডিটেল দেখলেন, পুরো ঘটনাটা বুঝলেন, তারপর একটা কঠিন কিন্তু তেতো সত্য মেনে নিলেন। ভুলটা আমারই। মিসকমিউনিকেশন হোক বা সিচুয়েশন যতই কনফিউজিং হোক না কেন, লিডার হিসেবে ফাইনাল রেসপন্সিবিলিটি তারই ছিল। তিনি নিজের টিম আর হাই র্যাঙ্কিং মিলিটারি অফিসারদের সামনে সোজা সাপটা বললেন, ব্যাটলফিল্ডে যা কিছু ঘটে তার সম্পূর্ণ দায়িত্ব আমার। অন্য কাউকে ব্লেম করার কোনো মানে নেই, আর আমি নিশ্চিত করব এমন ঘটনা আর কখনোই হবে না। এই জায়গায় তিনি নিজের ক্যারিয়ার আর রেপুটেশন সবকিছু ঝুঁকিতে ফেলে দিলেন। কিন্তু এখানেই একটা ভালো জিনিস হল, টিম তার বিরুদ্ধে যায়নি, বরং টিম তার পাশে দাঁড়িয়ে গেল। প্রতিটা সোলজার বলল, আমরাও দায়িত্ব নেব, কারণ যখন একজন লিডার নিজে ওনারশিপ নেয় তখন বাকিদেরও দায়িত্ব নেওয়ার সাহস আসে। এই পুরো সিচুয়েশনের এক্সট্রিম ওনারশিপ নেওয়ার কারণে সিনিয়রদের ট্রাস্ট জকোর ওপর আরও বেশি গভীর হল। এই ঘটনার পর জকো নতুন সিস্টেম বানালেন, ট্রেনিং ইমপ্রুভ করলেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনো এত বড় ট্র্যাজেডিতে পরিণত না হয়। আর এখান থেকেই বেরিয়ে এলো এক্সট্রিম ওনারশিপের আসল রুল, ওয়্যার ব্লেম বিগিনস প্রগ্রেস এন্ডস, অর্থাৎ যেখানে ব্লেম শুরু হয় সেখানেই প্রগ্রেস থেমে যায়। আমরা জানি এটা শুনতে তোমার কটু লাগবে, কিন্তু সত্যটা হলো তোমার গড়পড়তা, কনফিউজড বা হতাশাজনক জীবনের কারণ লাক, সিস্টেম, বাবা মা, সমাজ বা অতীতের ট্রমা নয়। এসব সবই শুধু এক্সকিউজেস। জকো উইলিং বলেন, তোমার জীবনে যা কিছু ঘটছে তার দায়িত্ব শুধু এবং শুধু তোমার। বাবা মা, বন্ধু, মানুষ, সমাজ বা নিজের কন্ডিশন আর সিচুয়েশনকে দোষ দেওয়া বন্ধ করো। এগুলো উইক মাইন্ডসেটওয়ালা দুর্বল মানুষের অভ্যাস।
যদি তুমি দেরিতে ঘুম থেকে ওঠো, ফোনে সময় নষ্ট করো, ফিটনেস শূন্য, টাকা বা জীবনের দিক নির্দেশনা নেই, পড়াশোনা বা কাজে নিজের বেস্ট দিতে পারছ না, সবই তোমার দায়িত্ব। এই কথাটা যত দ্রুত মেনে নেবে ততই তুমি লাভে থাকবে। কারণ সবচেয়ে সহজ কাজ হল নিজের ভুল অন্যের ঘাড়ে চাপানো, আর সবচেয়ে কঠিন কাজ হল নিজে দায়িত্ব নেওয়া, যার সাহস সবার থাকে না। কারণ যতক্ষণ পর্যন্ত প্রবলেম তোমার না হবে ততক্ষণ পর্যন্ত সলিউশনও তোমার হবে না। স্ট্রং মাইন্ডসেটওয়ালা মানুষ কখনো ব্লেম করে না, যাই হোক না কেন। তারা প্রতিটা জিনিসের দায়িত্ব নেয় এবং সেটাকে ঠিক করে। সো প্রথম রুল হল টেক এক্সট্রিম ওনারশিপ। কিন্তু শুধু দায়িত্ব নিলেই সব শেষ না। যদি তুমি দায়িত্ব নেওয়ার পরও বারবার ফেল করো, তাহলে লাভ কি? এই দুনিয়া চলে রেজাল্ট দিয়ে। আমি করব বলা আর আমি করে দেখিয়েছি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই কারণেই পরের রুলটা একদম মিস করো না, যেটা আমরা এখন বলতে যাচ্ছি। এই রুল সহ বাকি সব রুল আর আইডিয়াগুলো আমরা শিখেছি জকো উইলিংকের পাওয়ারফুল বই এক্সট্রিম ওনারশিপ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল, নো ব্যাড টিমস, অনলি ব্যাড লিডার্স। এখন যেটা ঘটেছিল সেটা ছিল সত্যিই শকিং। ইরাক থেকে 2টা কমব্যাট ডিপ্লয়মেন্ট শেষ করে জোকো উইলিং ফিরে এলেন এবং নেভি সিল ট্রেনিংয়ে ইনস্ট্রাক্টর হয়ে গেলেন। এখন তার কাজ নেক্সট জেনারেশন লিডার তৈরি করা। ট্রেনিংয়ের একটা ফেজে স্টুডেন্টসদের টিমে ভাগ করা হয়, প্রতিটা টিমে 7 জন করে। প্রতিটা টিমকে তুলতে হয় একটা ভারী 200 কেজির রাবার বোট, আর প্রতিটা বোটের থাকে একজন লিডার, বোট ক্রু লিডার। ট্রেনিং চলছিল, আর একটা বিষয় একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, একটা বোট ক্রু প্রতিটা রেস জিতছিল। এতটাই এগিয়ে থাকত যে পরের রেসে তাদের বসে বসে রেস্ট নেওয়ার সুযোগ মিলত। কিন্তু আরেকটা বোট ক্রু প্রতিটা রেসেই হারছিল। গড়ে প্রতি রেসে প্রায় 50 ইয়ার্ডস পিছিয়ে থাকত। বারবার হারতে হারতে পুরো গ্রুপটা ক্লান্ত, রাগান্বিত আর ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। সবাই একে অপরকে ব্লেম করছিল, চেঁচামেচি করছিল, ঝগড়া করছিল। তখন জোকো করলেন একটা খুবই সিম্পল লিডারশিপ এক্সপেরিমেন্ট। তিনি 2 টিমের লিডারদের ডাকলেন এবং টিমগুলোর কাউকে কিচ্ছু না জানিয়ে লিডারদের জায়গা বদলে দিলেন। যে লিডার উইনিং টিমে ছিল তাকে লুজিং টিমে পাঠালেন, আর যে লিডার লুজিং টিমে ছিল তাকে উইনিং টিমে। ব্যাস, এইটুকুই ছিল চেঞ্জ। এরপর আবার রেস শুরু হলো, আর যা হলো তা ছিল একদম শকিং। যে টিমটা সবচেয়ে বেশি হারছিল সেই টিমটাই পরের রেস জিতে গেল, আর যে টিমটা প্রতিটা রেস জিতছিল সেই টিমটাই এবার স্ট্রাগল করতে লাগল। একই মানুষ, একই বোট, একই ওজন, একই এনভায়রনমেন্ট, শুধু একটা জিনিস বদলেছিল, লিডার। সেই দিন থেকেই একটা কথা একদম পরিষ্কার হয়ে গেল, দেয়ার আর নো ব্যাড টিমস, অনলি ব্যাড লিডার্স। খারাপ টিম বলে কিছু নেই, আছে শুধু খারাপ লিডার। লিডারের কাজ শুধু অর্ডার দেওয়া না, লিডারের কাজ হল টিমকে বিশ্বাস করানো যে জয় সম্ভব, সবাইকে একটা মিশনে ফোকাসড রাখা, ব্লেম বন্ধ করা আর এক্সিকিউশন ভালো করা। কারণ যখন লিডার নিজেই কনফিউজড থাকে তখন পুরো টিমটাই ছড়িয়ে পড়ে। যখন একজন লিডার ক্ল্যারিটি দেয় তখন সাধারণ মানুষও এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে শুরু করে। এখান থেকে আমরা এটা শিখি, শুধু দায়িত্ব নিলেই হবে না, দায়িত্ব নেওয়ার পর দায়িত্বশীলভাবে অ্যাক্টও করতে হবে, একজন লিডারের মতো, না হলে কিছুই বদলাবে না। এভাবে ভাবো, তোমার লাইফ একটা বড় কোম্পানি বা অর্গানাইজেশন, আর সেই অর্গানাইজেশনের সিইও তুমি নিজেই। এখন যদি কোম্পানি লসের দিকে যায়, বোর্ড মেম্বাররা না এনভায়রনমেন্টকে দোষ দেবে, না এমপ্লয়িদের অজুহাত বানাবে। সব অ্যাকাউন্টেবিলিটি সিইও এর, মানে তোমার। তাই যদি তোমার সময় নষ্ট হয়, হ্যাবিটস কন্ট্রোলে না থাকে, রুটিন বারবার ভেঙে যায়, এর মানে এই না যে তোমার সঙ্গ খারাপ বা এনভায়রনমেন্ট ঠিক না। এর মানে একটাই, তুমি এখনো একজন স্ট্রং পারসনের মতো লিডারশিপ নিচ্ছ না এবং নিজের রোলটা ঠিকভাবে পালন করছ না। ভিকটিম হওয়া সহজ, লিডার হওয়া কঠিন, আর বেশিরভাগ মানুষই কঠিন জিনিস থেকে পালায়। এই কারণেই তারা সারা জীবন অ্যাভারেজ হয়েই থেকে যায়। যতদিন তুমি নিজের লাইফ নিয়ে বলতে থাকবে এটা আমার কন্ট্রোলে নেই, ততদিন তুমি কখনো কন্ট্রোল নিতেই পারবে না। কিন্তু যেদিন তুমি এটা অ্যাকসেপ্ট করবে, সিচুয়েশন যেমনই হোক, রেসপন্সিবিলিটি আমার, সেদিন তুমি ভিকটিম থাকো না, লিডার হয়ে যাও। কিন্তু তোমার আর লিডার হবার মাঝখানে একটা মাত্র দেয়াল আছে, তার নাম ইগো। এই দেয়ালটা না ভাঙলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। তাই এই রুলটা মন দিয়ে শোনো, চেক দ্য ইগো। এখন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বুঝতে হবে, বেশিরভাগ মানুষ ইগোকে ভুল বোঝে। তুমি ভাবো ইগো মানে অহংকার, ইগো মানে দাম্ভিকতা, ইগো মানে অ্যাটিটিউড, কিন্তু ইগোর সবচেয়ে ডেঞ্জারাস ফর্ম এসব না।
ইগোর সবচেয়ে ভয়ঙ্কর ফর্ম হল পারফেকশনিজম। ইগো তখনই কাজ করে যখন তুমি বলো, কাল থেকে ঠিকভাবে শুরু করব, সবকিছু ক্লিয়ার হলে তারপর শুরু করব। এগুলো তো আমি আগেই জানি, আমার লেভেলের মানুষ এসব বেসিক জিনিস করে না। এই ইগো তোমাকে ফিল করায় তুমি স্পেশাল, আর নিয়মগুলো নাকি তোমার জন্য না। সত্যটা হলো, ইগো তোমাকে উইক বানায় না, ইগো তোমাকে শুরুই করতে দেয় না। ইগো থাকলে তুমি ওভারথিঙ্ক করো, অ্যাকশন নিতে দেরি করো, আর ফেল করার পর বলো, এটা আমার জন্য বানানোই না। স্ট্রং মানুষ পারফেক্ট হয় না, স্ট্রং মানুষ একটু বোরিং হয়। তারা প্রতিদিন একই বেসিক কাজগুলো রিপিট করে, যেগুলো তারা সব সময় করে আসছে। তারা নিজের মুডের দাস হয় না। তাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কনসিস্টেন্সি। কাজ করতে হবে মানে করতে হবে, মুড আসবে না, ইমোশন আসবে না, কিছুই না। আর একজন বিগিনারের কাজ হল প্রতিদিন ছোট ছোট কাজ করা, প্রতিদিন একটু একটু ভালো হওয়া। যেদিন তুমি ইগো ছেড়ে দাও সেদিন থেকেই এই কথাগুলো বলা শুরু করো। এই একটু একটু 30 দিনে হ্যাবিট হয়, 90 দিনে ডিসিপ্লিন হয়, আর 1 বছর পর এই ছোট ছোট অ্যাকশনই তোমার পুরো আইডেন্টিটি বদলে দেয়। আমরা জানি এতটা কড়াভাবে সত্য কথা বলা অনেকে সাহস করে না, কিন্তু বিজনেস প্যাসেঞ্জার ডিকে সবসময় হৃদয় থেকে কন্টেন্ট বানায়, আর তোমার জন্য সেটাই করবে যেটা সত্যি তোমার জন্য ভালো। তাই যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দাও, আর বেল নোটিফিকেশন অন করে রেখো যাতে আগামীর কোনো ভিডিও মিস না করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।